আজকে একটা ভীষণই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনি কি একজন টেট ক্যান্ডিডেট? কোন সালে টেট সেটা কিন্তু কোনো ম্যাটার না। আপনি 2024 সালের রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশান নিচ্ছেন, নাকি 2023 সালের টেট পাস করব কি করব না এই চিন্তার মধ্যে আছেন, সেটা কোনো কিছু ম্যাটার করে না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা একজন টেট প্রার্থী, অর্থাৎ আপনি যদি পরবর্তীতে টেট দেন, এই ভিডিওটা আপনার জন্যেও। সো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এতে আমিও মোটিভেটেড হব আর আপনারাও ভালো ভালো আপডেটগুলো পেয়ে যাবেন। আচ্ছা, চলুন তাহলে আজকে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব বা যে সমস্ত ম্যাটারগুলো নিয়ে আমরা আলোচনা করব, একটু সেগুলোর দিকে দৃষ্টি আলোকপাত করা যাক। দেখুন, অনেকের মনে কিন্তু প্রশ্ন জেগেছে, মৈত্রী কমিটির রিপোর্টটার কী খবর, কি হতে পারে। আগামী দিনে যেটা 24 সালের রিক্রুটমেন্ট হবে, সেই রিক্রুটমেন্ট থেকেই কি এটা লাগু হয়ে যেতে পারে। আবার অনেকের মনে প্রশ্ন আছে, আমি কমেন্ট সেকশানে দেখছিলাম 2022 সালের যে রিক্রুটমেন্টটা হয়েছিল, ইন্টারভিউতে হায়েস্ট কত মার্কস দিয়েছিল এবং লোয়েস্ট কত মার্কস ছিল, অ্যাভারেজই বা কত মার্কস দেওয়া হয়েছিল ইন্টারভিউতে, এই প্রশ্নও কিন্তু অনেকের মনে কিন্তু রয়েছে। আবার এটা নিয়েও আলোচনা করব 2022 সালে যে সমস্ত ক্যান্ডিডেট টেট পাস করেছে এবং যাদের অ্যাকাডেমিক্সে কম নাম্বার, তাদের কতটা চান্স রয়েছে এবং কি করলে তারা চাকরিটা কিন্তু পেতে পারে, এই ব্যাপারে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তার পাশাপাশি 2022 সালের টেট যারা পাস করে গেছে অলরেডি, অর্থাৎ 2024-এর রিক্রুটমেন্ট যে সমস্ত প্রার্থীদের হবে তাদের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে, কিন্তু সেটার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তার কারণ আমি ভিডিওর যে কোনো মোমেন্টে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারি, তার কারণ আমি যখনই ফ্লো পাবো সেই ফ্লোয়ের মধ্যে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ওটার জন্য আলাদা কোনো কিন্তু সেকশন করা হবে না। সো পুরো ভিডিওটা দেখুন, আশা করি পুরো ম্যাটারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই অনেকের মনে প্রশ্ন জাগবে, মৈত্রী কমিটির কথা বললেন না দাদা আপনি, মৈত্রী কমিটির রিপোর্টটা কী? তাদের উদ্দেশ্যে বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট 2010 সালের আগে এইচএস পাস করেছিল বা মাধ্যমিক পরীক্ষা পাস করেছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু খুবই কম। তার কারণ সেই সময় সিলেবাস আলাদা ছিল, সেই সময় এক্সাম প্যাটার্ন পুরোপুরি আলাদা ছিল। তাদেরকে মাধ্যমিকে 9 এবং 10 একসঙ্গে 200 নম্বরের পরীক্ষা দিতে হতো এবং এইচএসেও কিন্তু তাই 11 এবং 12 একসঙ্গে সম্মিলিতভাবে তাদেরকে কিন্তু এক্সাম দিতে হতো। স্বাভাবিকভাবেই তাদের নাম্বারটা কিন্তু কমই আসতো এবং এটাই আসা কিন্তু স্বাভাবিক। সেটাতে সমতা আনার জন্য টেটের ওয়েটেজকে বৃদ্ধি করার জন্য একটা রিপোর্ট রেডি করা হয়েছিল, সেটাই হচ্ছে এই মৈত্র কমিটি রিপোর্ট। এইচএসের যে 10 নাম্বার আমাদের অ্যাকাডেমিক্সে রয়েছে বর্তমানে, টেট রিক্রুটমেন্টের জন্য যে এইচএসের 10 নাম্বারটা রয়েছে না, সেই 10 নাম্বার থেকে কমিয়ে টেটে যে 5 নাম্বারটা আছে, সেই 5 নাম্বার থেকে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রিপোর্টে। আবার কিছু কিছু ক্ষেত্রে শোনা যায়, মানে এটা অনুমান করা হয় যে ট্রেনিংয়ে যে 15 নাম্বারটা দেওয়া হয়েছে, সেই 15 নাম্বার থেকে কমিয়ে টেটের নাম্বার বাড়ানোর কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টেটের যে 5 নাম্বার, সেই 5 নাম্বার থেকে কিন্তু ওয়েটেজটা সেখানেও কিন্তু বাড়তে পারে। মানে আপনি টেট পরীক্ষা যত ভালো দেবেন, আপনার নাম্বার কিন্তু ঠিক তত ভালোই আসবে। এটাই হওয়াটা উচিত। তার কারণ মাধ্যমিক বা এইচএসে তো আমাদের আর কোনো কিছু করার নেই। বর্তমানে আমাদের হাতে যেটা করার আছে সেটা হচ্ছে টেট এক্সাম এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে এবং টেট এক্সামে যার যত ভালো নাম্বার থাকবে তার চান্স তত বেশি। এটাই হওয়া উচিত ছিল। সেটার জন্যই কিন্তু এই মৈত্রী কমিটির রিপোর্টটা কিন্তু তৈরি করা হয়েছিল, যেটা বর্তমানে কলকাতা হাইকোর্টের অলরেডি কিন্তু জারি করা হয়েছে। মানে এটা কিন্তু সাবমিট করা হয়েছে। এই মামলার রায় খুব শীঘ্রই আসতে চলেছে। মাথায় রাখবেন, এই মামলার রায় খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এমনটাও হতে পারে আগামী দিনের যে রিক্রুটমেন্ট, অর্থাৎ 2024-এর যে রিক্রুটমেন্টটা হবে, সেটাতেও হয়তো লাগু হয়ে যেতে পারে। লাগু হওয়ার চান্স কিন্তু বড়সড়। এর কারণ আগে যারা মাধ্যমিক পরীক্ষা বা এইচএস দিয়েছিল, তারা যাতে সুযোগ পায় সেই দিকেই কিন্তু খেয়াল রাখা হচ্ছে।
টেট এক্সাম এবং ইন্টারভিউটাই কিন্তু মেন ফোকাস। সো এই রিপোর্ট কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে। ক্লিয়ার? এবার আমরা আসি ইন্টারভিউতে 2022 সালের যে রিক্রুটমেন্ট হয়েছে সেই ইন্টারভিউতে এবং অ্যাপটিটিউড টেস্টে হাইয়েস্ট কত মার্কস দেওয়া হয়েছে। আপনারা দেখেছেনই যে সমস্ত ছেলে বা যে সমস্ত মেয়েগুলো বা যে সমস্ত দাদা দিদিরা হাইয়েস্ট মার্কস পেয়েছে তাদের নাম্বার কিন্তু 10-এ 10। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডে 5-5 করে ওরা 10-এ 10 পেয়েছে। এবং অনেকেই আছে যারা ইন্টারভিউতে 10-এ কেবলমাত্র 2 পেয়েছে। হ্যাঁ, এতটাই কিন্তু পার্থক্য হয়ে যেতে পারে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের রেজাল্টে। অ্যাভারেজ মার্কস অ্যাপ্রক্সিমেট আপনি ধরে রাখুন 4.5 থেকে 6। 4.5 থেকে 6 নাম্বার অ্যাভারেজ একটা ধরে রাখুন। দেখা গেছে বেশিরভাগ ক্যান্ডিডেট যারা মোটামুটি ভালো এক্সাম ইন্টারভিউ দিয়েছে তাদেরকে কিন্তু 5-6 নাম্বার কিন্তু দিয়েছেই। সেই জন্য আমি একটু কমই ধরে রাখলাম, 4.5 থেকে 6 নাম্বার ধরে রাখছি। ক্লিয়ার করতে পারলাম? তবে এখান থেকে আপনি কি ডিসিশন নিতে পারলেন? আপনাকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ভালোভাবে দিতে হবে। আপনার অ্যাকাডেমিক্সের নাম্বার যাই থাকুক না কেন, ইন্টারভিউ হবে পাসা পালট গেম। আই থিঙ্ক বোঝাতে পারলাম আপনাকে আমি কি সেন্সটা ইউজ করতে চাইছি এই জায়গাটাতে। আপনার যদি 24 নাম্বারও থাকে অ্যাকাডেমিক্সে, যদি মৈত্রী কমিটির যদি রিপোর্ট পাবলিশ না হয় সেই অনুযায়ী, মানে বর্তমানে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর চলছে সেখানে যদি আপনার 24 নাম্বারও থাকে এবং আপনি যদি 10-এ 10 পান ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডে, তাহলে সেক্ষেত্রে আপনার নাম্বারটা কিন্তু 34 চলে যাচ্ছে। আপনি জেনারেলে থাকলেও কিন্তু আপনি পাস করে যাবেন। এবার আসি যাদের অ্যাকাডেমিক্স কম তারা কী করবে। এটা তো ভীষণ একটা বিশাল প্রবলেম। দেখুন, আপনার হাতে আর কিন্তু করার কিছু নেই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড ছাড়া। তাই যারা জেনারেল ক্যান্ডিডেট এবং 23 থেকে 24 নাম্বারের মধ্যে অ্যাকাডেমিক্স আটকে আছে তাদেরকে চেষ্টা করতে হবে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডে যেন 10-এ 10 তোলা যায়। একটা ভালো স্কোর করতে হবে, মিনিমাম 8 আপনি পাবেন না? অবশ্যই পাবেন। অনেকেই 8 নাম্বার পেয়েছে, তাহলে আপনি কেন পাবেন না? হ্যাঁ, একটুখানি ভালো রকমভাবে নিজেকে খাটিয়ে প্রস্তুত করে নিতে হবে, তাহলে তো আপনি 8-এ 8 পেয়ে যাবেন। 10-এর মধ্যে 10-এ 10 তোলার চেষ্টা করবেন, বাট আপনি 8, এটাকে ধরা যেতেই পারে যে আমি 8 পাবো। তাহলে আপনার নাম্বার যদি 23-24 হয়, তার সঙ্গে যদি আপনি 8 নাম্বার যোগ করে দেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু মোটেও কম থাকছে না, ওটা 30+ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনি জেনারেল ক্যান্ডিডেট হওয়ার পরেও একটা চান্স কিন্তু আপনার, ভালো রকমের চান্স কিন্তু আপনার থেকে যাচ্ছে। সেই জন্য বলছি ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই। একটু বেশি পরিমাণে ডেমো ক্লাস করুন, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিন। আচ্ছা, এর পাশাপাশি বলে রাখি, আমি ইন্টারভিউ 2022 যে সমস্ত রিক্রুটমেন্ট হয়ে 2022-এর রিক্রুটমেন্টে যে সমস্ত প্রশ্নগুলো আর কি করেছিল ইন্টারভিউ বোর্ড থেকে, ইউটিউব চ্যানেল থেকে বা আশেপাশে যে সমস্ত দাদা দিদিরা আছে তাদের কাছ থেকে আমি খবর নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি করে ফেলেছি। আপনারা যদি চান তাহলে পরবর্তী ভিডিও কিন্তু সেটাও হতে পারে, প্রশ্নগুলো নিয়ে জাস্ট একটুখানি আলোচনা, এটাও কিন্তু হতে পারে। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন যে হ্যাঁ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা হোক দাদা, তাহলে কিন্তু আমি চেষ্টা করতে পারি। আচ্ছা, আবারও বলে রাখি, যাদের অ্যাকাডেমিকের নাম্বার কম তাদের ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারাও কিন্তু খুব ভালো চান্সের মধ্যেই আছেন। যদি আপনি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ভালো দিতে পারেন, আপনার চান্সও কিন্তু প্রচুরই রয়েছে। সো ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই। এর পাশাপাশি প্রত্যেকের জন্য একটা বার্তা, দেখুন ইন্টারভিউয়ের নোটিশ কখন আসবে এটাতে মাথা ঘামিয়ে মাথাটাকে পাজল করে দেবেন না। যখন আসবে, সে ভোটের পরেই আসুক আর ভোটের আগেই আসুক, এটুকু জেনে রাখুন আপনার কিন্তু ইন্টারভিউ হবে। সো দেরি না করে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে শুরু করুন। আয়নার সামনে দাঁড়িয়ে হোক বা বাড়িতে যদি মা বাবা ভাই বোন দাদা দিদিরা থাকে তাদেরকে সামনে বসিয়ে তাদেরকে আপনি নিজে প্রশ্ন রেডি করুন, তার পাশাপাশি আপনিও উত্তরই রেডি করুন। তাদেরকে জাস্ট প্রশ্নর কাগজটা ধরিয়ে দিন, তাদের মাধ্যমে এটা আপনি কিন্তু চেষ্টা করতেই পারেন। ওনারা আপনাকে বা ভাই বোনেরা যারা আছে আপনাকে প্রশ্ন করলো এবং আপনি তার প্রসপেক্টিভে অ্যান্সার দিলেন। এটা কিন্তু একটা খুব ভালো টেকনিক। যদি আপনি একা হয়ে থাকেন বাড়িতে বা আপনার মনে হচ্ছে না এটা আমি কমফর্ট ফিল করবো না, তাহলে আপনি একটা কাজ করুন, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন না। আরও একটা ব্যাপার দাদা বা দিদি যারাই শুনছেন,
তাদেরকে আরও একটা বার্তা, ডেমো ক্লাসটার উপরে কিন্তু ভালো রকমভাবে ফোকাস করবেন। কোন প্রসিডিওরে লিখতে হবে, আপনার যে বোর্ডটা কোথায় টাইম লিখতে হবে, বিষয় লিখতে হবে, কোন সাবজেক্ট সেটা লিখতে হবে, আজকে আপনি কি পড়াবেন লেসন, অর্থাৎ আজকের যে পার্ট সেই পার্টটা কী, সে পুরো ব্যাপারটা কিন্তু ফরম্যাটটা মাথায় কিন্তু ভালো করে নোট করে নেবেন। প্রয়োজন যদি হয়, আপনার কাছে যদি বোর্ড না থাকে, খাতাতে লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করুন। আপনার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডে 10-এর মধ্যে আপনি 8-9 পেতে যতটাই এফর্ট দেওয়া প্রয়োজন, আপনি কিন্তু অতটা এফর্ট দিন। আপনার অ্যাকাডেমিক্সে যতই ভালো নাম্বার থাকুক, আপনার অ্যাকাডেমিক্স হয়তো 27-28, বাট তারপরেও আপনার নাম্বার যদি বেশি থাকে, আপনার চান্স কিন্তু বেশি। নিজের ভালো নিজে শিখুন। আর হ্যাঁ, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, সাবস্ক্রাইব করুন, আপডেট থাকুন। চলুন আজ এই পর্যন্তই।